স্বাগত সংবাদ সন্ধ্যায় আপনাদের সঙ্গে আছি আমি অনিমেষ কর। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যু, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক। 2 সপ্তাহের মধ্যেই দেশে চীনা ভ্যাকসিনের ট্রায়াল, ফল ইতিবাচক হলে স্থানীয়ভাবে উৎপাদন চিন্তা। খালেদা জিয়ার স্বাস্থ্য ও আবেদন বিবেচনায় সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত জানালেন আইনমন্ত্রী। বার্সেলোনার দেয়ালে দেয়ালে মেসিকে হারানোর গ্রাফিতি, প্রিয় তারকার বিচ্ছেদের হতাশায় সমর্থকেরা। তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সামনে আছি আমি সুমনা সিং এবং আমি অনিমেষ কর। চলে যাচ্ছি পুরো সংবাদে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মারা গেছেন। সন্ধ্যা 6:45টার দিকে তার মৃত্যুর কথা নিশ্চিত করে প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুখার্জি। তার বয়স হয়েছিল 84 বছর। এর আগে ফুসফুসে সংক্রমণের কারণে তিনি সেপটিক শকে আছেন বলে জানায় দিল্লির হাসপাতাল কর্তৃপক্ষ। গেল 9 আগস্ট বাড়ির বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান প্রণব মুখার্জি। পরদিন সকালে দিল্লির আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মস্তিষ্কে অস্ত্রোপচারের পর গভীর কোমায় চলে যান ভারতের সাবেক এই রাষ্ট্রপতি। এর মধ্যে তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণও ধরা পড়ে। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যু নিয়ে সবশেষ তথ্য জানাতে পশ্চিমবঙ্গ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দীপ সরকার। জয়দীপ, প্রণব মুখার্জি দীর্ঘ কর্মময় জীবন এবং বাংলাদেশের বন্ধু হিসেবে তিনি সর্বজন বিদিত। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তার যে ভূমিকা, সেই ভূমিকার কথা বাংলাদেশের মানুষ সবসময় স্মরণ করে আসছে। তার মৃত্যুতে এই মুহূর্তে ভারতে একটি শোকাবহ পরিস্থিতি নিশ্চয়ই। আপনি তার মৃত্যুর পর বিশিষ্টজনরা কি বলেছেন অথবা তার শোক বার্তায় কি বলছেন? এই মুহূর্তে গোটা দেশে একটা শোকের ছায়া দেখা দিয়েছে। রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং আমি আপনাকে জানিয়ে রাখি যে আমি যে জেলায় থাকি তিনিও সেই একই জেলার আদিবাসিন্দা। সেই সূত্রে তার সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক এবং তার কাছে বহুবার দুই দেশের যে গভীর সম্পর্ক, সখ্যতার কথা শুনেছি। আমি দেখেছি তাকে যে ব্যক্তিগতভাবে প্রচন্ডভাবে ধর্মাচরণের সঙ্গে তিনি যুক্ত থাকলেও সাম্প্রদায়িক সম্প্রীতির ক্ষেত্রে কিন্তু তিনি অনড় ছিলেন এবং সে কারণে তার যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি সেটাকে অনেকেই সম্মান করতেন। এই মুহূর্তে ভারতের জাতীয় কংগ্রেসের নেতৃবৃন্দ তাকে সম্মান জানাচ্ছেন এবং যে দেশের যে বিভিন্ন রাজ্যে সেখানকার যে কংগ্রেস কর্মীরা সকলের সঙ্গে তিনি কম বেশি পরিচিত ছিলেন, সকলের সঙ্গে তার নিবিড় সম্পর্ক ছিল। তারাও তার সম্পর্কে বিভিন্ন রকমের বার্তা জানাচ্ছেন, বিভিন্ন সামাজিক মাধ্যমে তাদের বার্তা জানানো হচ্ছে। তার যে আদি বাড়ি বীরভূম জেলা মিরিটি গ্রাম, সেখানেও একটা শোকের পরিবেশ। আমরা সেই ছবিও পরবর্তীকালে তুলে ধরবো। সেখানকার মানুষজন প্রত্যেকবার উৎসবের সময় তাকে পেতেন। যে গ্রামে তিনি বড় হয়েছেন, যেখানকার দিদি দাদা সকলেই ছিলেন এবং প্রত্যেকেই কিন্তু গোটা গ্রামের মানুষজন সকলেই এই মুহূর্তে যথেষ্টই শোকাহত। অনেকে বিশ্বাস করতে পারছে না, কারণ কয়েক বছর আগে রাষ্ট্রপতি হয়েছিলেন যখন প্রণব মুখোপাধ্যায়, এইসব গ্রামের মানুষরা উৎসবে একদম মেতে উঠেছিলেন। একজন বাঙালি রাষ্ট্রপতি, তাও বীরভূম জেলার প্রত্যন্ত গ্রাম থেকে। স্বাভাবিকভাবেই সকলে খুশি ছিলেন, কিন্তু সেই মানুষটি যখন অবসর নিলেন এবং পরবর্তীকালে আজকে যখন এই মৃত্যু সংবাদ চলে এলো, কার্যত অনেকেই ভেঙে পড়ছেন কান্নায়। গোটা জেলা, এলাকা, রাজ্য, দেশ সর্বত্রই একটা শোকের পরিবেশ। বিভিন্ন মহল থেকে শোক বার্তা উড়ে আসছে। প্রণব মুখোপাধ্যায়ের যে ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়, তিনিও এই বীরভূম জেলারই সাংসদ। ফলে সামগ্রিকভাবে গ্রামাঞ্চলের সঙ্গে তাদের যে যোগাযোগ সেটা কিন্তু খুবই নিবিড় এবং সেই নিবিড় সম্পর্ককে তারা জানতে চাই যে প্রণব মুখার্জির অন্ত্যেষ্টিক্রিয়া বা পরবর্তী যে পারলৌকিক কৃত্য, সেই ব্যাপারে কোনো সিদ্ধান্তের কথা কি এরই মধ্যে জানতে পেরেছেন কিনা, অথবা তার জীবনের শেষ ইচ্ছার কথা কি তিনি বলে গেছেন কিনা, কোন পদ্ধতিতে এইগুলি হবে? এ বিষয়ে এখনো কিন্তু পরিষ্কারভাবে কিছু ঘোষণা করেননি তার ছেলে। আশা করা যাচ্ছে রাত্রি 8টার পর তাদের পারিবারিক সদস্যরা মিলিত হবেন এবং তারপর তারা এই ঘটনা কি পদক্ষেপ তারা নিচ্ছেন, কোন পদ্ধতিতে হবে বা তার শেষ ইচ্ছে কি ছিল সেই সম্পর্কে তারা আলোচনা করে পারিবারিকভাবে সিদ্ধান্তটা জানাতে পারবেন।
ভারতের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন প্রণব মুখার্জি। দেশটির প্রথম বাঙালি রাষ্ট্রপতি ছিলেন, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ৭১-এ মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের পার্লামেন্টের ভেতরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন নড়াইলের জামাই প্রণব মুখার্জি। দেশটির রাজনীতিতে বিভিন্ন সংকট সমাধানে নিজেকে নির্ভরযোগ্য হিসেবে প্রতিষ্ঠা করেন প্রণব মুখার্জি। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রবীণ এই নেতা ১৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন ২০১২ সালে। বাংলাদেশের বন্ধু বলে পরিচিত প্রণব মুখার্জি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকে দিয়েছেন সমর্থন। মুক্তিযুদ্ধের পক্ষে ভারতের পার্লামেন্টের ভেতরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন প্রভাবশালী এই রাজনীতিক। বাংলাদেশের সাথে আছে প্রণবের আত্মীয়তার সম্পর্ক। নড়াইলের জামাই তিনি। ১৯৫৭ সালে বাংলাদেশের নড়াইলের শুভ্রা মুখার্জিকে বিয়ে করেন প্রণব। ১৯৩৫ সালের ১১ ডিসেম্বরে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহারে মিরাটি গ্রামে জন্ম ভারতের রাজনীতির এই উজ্জ্বল নক্ষত্রের। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান ছাড়াও আইন বিষয়ে স্নাতকোত্তর করেন প্রণব। কর্মজীবন শুরু করেন কলেজ শিক্ষক হিসেবে। কিছুদিন সাংবাদিকতায় যুক্ত ছিলেন। ১৯৬৯ সালে রাজনীতির যাত্রা শুরু প্রণব মুখার্জির। ভারতের ঐতিহ্যবাহী দল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে প্রথম রাজ্যসভায় সদস্য নির্বাচিত হন। এরপর দ্রুত ইন্দিরা গান্ধীর বিশ্বস্ত সহযোগীতে পরিণত হন প্রণব। ১৯৭৩ সালে কেন্দ্রীয় শিল্প উন্নয়ন উপমন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভায় যোগ দেন। কংগ্রেস দলের প্রভাবশালী নেতা প্রণব দীর্ঘ রাজনৈতিক জীবনে ভারতের অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা ও বাণিজ্য মন্ত্রীর দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের আগে প্রণব ছিলেন ভারতের অর্থমন্ত্রী। নানা সংকট সমাধানে কংগ্রেসের অপরিহার্য নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ভারত যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে অবদান রেখেছেন প্রণব। ইন্দিরা গান্ধীকে হত্যার পর ৮০ দশকের মাঝামাঝি সময় একবার কংগ্রেস থেকে বিতাড়িত হয়েছিলেন প্রণব, তবে আবার ফিরে আসেন ১৯৮৯ সালে। দেশের প্রতি অবদানের জন্য তাকে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণ ও শ্রেষ্ঠ সংসদ সদস্যের পুরস্কারে ভূষিত করা হয়। সাদিয়া আফরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ৭১-এর মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্রের ক্রান্তি লগ্ন সবসময় বাংলাদেশের পাশে ছিলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এপার বাংলার মুক্তি আকাঙ্ক্ষার অকৃত্রিম বন্ধু হয়ে উঠেছেন ওপার বাংলার এই বর্ষিয়ান নেতা। মুক্তিকামী বাঙালির স্বাধীনতা যুদ্ধে পাশে দাঁড়িয়েছিলেন ভারতের তখনকার তরুণ সংসদ সদস্য প্রণব মুখার্জি। ৭১-এর ১৫ জুন প্রস্তাব তোলেন প্রবাসী মুজিবনগর সরকারকে সমর্থন দেয়ার। মুক্তিযুদ্ধের পক্ষে সংসদের ভেতরে বাইরে প্রণব মুখার্জির ভূমিকার কথা আছে তারই লেখা দ্য ড্রামাটিক্যাল ডিকেড দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স বইয়ে। ৭১-এর সেপ্টেম্বরে প্রথম আন্তঃসংসদীয় ইউনিয়নের বৈঠকে ভারতীয় প্রতিনিধি দলের সদস্য মনোনীত হন প্রণব মুখার্জি। তাদের প্রধান কাজ ছিল বিশ্বের নানা দেশে বাংলাদেশের পক্ষে জনমত গঠন ও এ প্রশ্নে ভারতের অবস্থানের কথা তুলে ধরা। জীবনের প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের মনে রাখতে হবে যে আমরা ঋণী তাদের কাছে, আমরা দায়বদ্ধ তাদের কাছে। শুধু মুক্তিযুদ্ধ নয়, স্বাধীনতা পরবর্তী সময়েও বাংলাদেশের পাশে ছিলেন তিনি। ৭৫-এ বঙ্গবন্ধু হত্যার পর শেখ হাসিনা ও তার পরিবারকে আগলে রেখেছিলেন প্রণব মুখার্জি। বাংলাদেশের রাজনীতি ও গণতন্ত্রের প্রতিটি বাঁকে রয়েছে তার অংশগ্রহণ। তার স্ত্রী শুভা মুখার্জি নড়াইলের মেয়ে, তাই বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার গভীর। আমরা বিভিন্ন সময় প্রমাণ পেয়েছি যে আমাদের যখনই কোনো ক্রাইসিস বাংলাদেশে এসেছে, ভারতের পক্ষ থেকে যতখানি সমর্থন দেওয়া দরকার সেই ব্যাপারে ওনার একটা বলিষ্ঠ ভূমিকা থাকতো সবসময়, এবং উনি অসম্ভব বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে সেই ভারতের সমর্থনটা আমাদের প্রতি রাখতেন, যাতে করে বাংলাদেশ ঠিকভাবে এগিয়ে যেতে পারে। বাংলাদেশের সবসময় একটা মঙ্গলকামী চিন্তা তার ভিতরে ছিল। প্রণব মুখার্জি নিজের লেখা আরেক বই দ্য কোয়ালিশন ইয়ার্সে বলেছেন,
কোন অবস্থায় বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈনকে দিল্লিতে ডেকে নেওয়া হয়েছিল। লিখেছেন, তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের দিকে জোর দিয়েছিলেন তিনি। এরকম একটা বড় হৃদয়, সবসময় বাংলাদেশের জন্যে ওনার মন প্রাণ। আমাদের সব সমস্যার সময়ে উনি আমাদের পাশে ছিলেন। তিনি বাংলাদেশ প্রেমিক। নিজের আত্মজীবনীর বাংলাদেশ অংশে প্রকাশ করেছেন এমন নানা অজানা তথ্য। জানিয়েছেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় বরাবরই অকৃত্রিম বন্ধুর মতো বাংলাদেশের পাশে ছিলেন তিনি। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রণব মুখার্জির রাজনৈতিক এবং কর্মময় জীবনের বিভিন্ন দিক আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সঙ্গে আছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বার্তা সম্পাদক আশিস সৈকত। আশিস সৈকত, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রণব মুখার্জিকে আমরা বারবারই জানি যে বাংলাদেশের প্রশ্নে কিন্তু তিনি সবসময় বাংলাদেশের পক্ষে অবস্থান নিয়েছেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সব শেষ, যদি তিস্তা চুক্তির কথা বলি, সব জায়গায় কিন্তু যাতে বাংলাদেশের একটু ভালো হয় সেই চিন্তাটি তাকে সবসময় দেখেছেন। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সফরে আপনিও গেছেন এবং সেখানে প্রণব মুখার্জির বিভিন্ন আমন্ত্রণেও আপনি যুক্ত হয়েছেন, কাছ থেকে তাকে দেখেছেন। তার সম্পর্কে আপনার কাছ থেকে জানতে চাই। না, ধন্যবাদ অনিমেষ। প্রণব মুখার্জির মৃত্যুর সময় আজকে মনে হচ্ছে যে বাংলাদেশের বিদেশে সবচেয়ে যে বেশি বন্ধু মানুষ, যদি এক নাম্বার বাংলাদেশের বন্ধু মানুষ থাকে ব্যক্তি হিসাবে, সেটি ছিলেন প্রণব মুখার্জি। তো তার মৃত্যুতে বাংলাদেশ কিন্তু একজন অভিভাবক হারালেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের জন্য এটা বড় ক্ষতি হলো। আমি ভারতের জন্য ডেফিনেটলি এটি বড় ক্ষতি, তাদের দেশ একজন অভিভাবক হারালো। এবং ভারতের জন্য আপনি দেখেন যে ভারতের শুধু উনি কংগ্রেসের নেতা ছিলেন তাই নয়, যখন প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী, কিন্তু নরেন্দ্র মোদী কিন্তু এসেই বলেছিলেন যে প্রণব মুখার্জি হলেন তার শিক্ষক, তার কাছ থেকে তিনি শিখছেন কিভাবে দেশ পরিচালনা করতে হয়। ফলে দেশেও কিন্তু প্রণব মুখার্জি, তার দেশে কিন্তু দলের বাইরে, রাজনীতিক দলের বাইরে কিন্তু সকলের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন একজন মানুষ, একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছিলেন। এবং আমাদের বাংলাদেশের দিক থেকে যদি দেখেন যে কোনো বিপদ, আপনি শুরুতে বলছিলেন যে আমাদের মুক্তিযুদ্ধ দিয়ে আসলে শুরু, আর প্রণব মুখার্জির রাজনৈতিক জীবনও কিন্তু 69-এ শুরু। 1969 সালে তিনি রাজনীতিতে আসেন এবং ইন্টারেস্টিংলি তার প্রথম জীবন শুরু হয়েছিল কিন্তু শিক্ষকতা দিয়ে, কলেজে শিক্ষকতা দিয়ে। তারপরে উনি কিছুদিন সাংবাদিকতাও করেছেন, মানে খুব ইন্টারেস্টিং জীবন। এরপর 1969 সালে ইন্দিরা গান্ধীর আমন্ত্রণেই তিনি আসলে রাজনীতিতে যোগ দিয়েছিলেন এবং 69-এ আসার পরেই বাংলাদেশের সেই উত্তাল দিনগুলো শুরু হয়, এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ। এবং সেই মুক্তিযুদ্ধে বাংলাদেশ নামক রাষ্ট্রকে জন্ম দেওয়ার জন্য যে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা, যেটি বঙ্গবন্ধু তৈরি করেছিলেন, সেই জায়গায় ইন্দিরা গান্ধীকে সামনে নিয়ে আসা, ইন্দিরা গান্ধী তখন প্রধানমন্ত্রী, তার নেতৃত্বকে দৃঢ় করা বাংলাদেশ, সেই জায়গায় কিন্তু পিছন থেকে প্রণব মুখার্জি কাজ করেছেন। কারণ সেটি বাংলাদেশের প্রতি যে ভালোবাসাটা, সেটা প্রণব মুখার্জি বাংলাদেশের মাটির প্রতি যে টান, সেটি কিন্তু নানাভাবে তিনি জীবন দিয়ে সবসময় চলে যাওয়া উপমহাদেশের রাজনীতিতে কি ধরনের প্রভাব ফেলতে পারে বলে ডেফিনেটলি শুধু উপমহাদেশের, আমি আজকে আসলে বাংলাদেশের কথাটা বেশি করে বলতে চাই। ধরেন যে 71-এর কথা বলছিলাম, তারপরে যখনই 1975 সালে বাংলাদেশের জন্য একটা বড় দুর্যোগ নেমে আসে, 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর, তার দুজন মেয়ে জীবিত ছিলেন, শুধু শেখ হাসিনা এবং রেহানা, যাদের নাকি অন্যান্য পৃথিবীর অনেক দেশেই কিন্তু যারা খুবই বন্ধু ছিল বাংলাদেশে, তারাও কিন্তু তাদের আশ্রয় দিতে সাহস পায়নি বা দেয়নি। কিন্তু ওই সময় কিন্তু ভারত তাদের আশ্রয় দিয়েছিল এবং মূলত প্রণব মুখার্জির নেতৃত্বেই কিন্তু বা তার ভালোবাসার কারণে কিন্তু একটা দীর্ঘ সময় শেখ হাসিনা এবং শেখ রেহানা দুই বোন দিল্লিতে অবস্থান করেছিলেন। ফলে এরপরে আপনি যদি দেখেন, এরপরে যখনই বাংলাদেশের কোনো দুর্যোগ এসেছে, যখনই কোনো সংকট এসেছে, তখনই কিন্তু প্রণব মুখার্জি বাংলাদেশের পাশে দাঁড়িয়েছেন। কীভাবে আপনি তিস্তার কথা বলছিলেন, এর আগে একটা বড় চুক্তি হয়েছিল গঙ্গার পানি চুক্তি, যেটা নিয়ে একটা বড় ক্রাইসিস ছিল, সেটি কিন্তু একটা লম্বা 30 বছরের চুক্তি হয়েছিল এবং সেটার পিছনেও কিন্তু প্রণব মুখার্জি ছিল। আমাদের বাঙালিদের, বাংলাদেশের মানুষের একটা বড় আশ্রয়ের জায়গা ছিল তিনি। এবং আমরা যখন, আমি নিজেও সাংবাদিকতা করতে গিয়ে একবার, আপনি বলছেন প্রধানমন্ত্রীর সঙ্গে সফরের সময় আমরা গিয়েছিলাম, আমরা দেখেছি যে বাংলাদেশের কোনো মানুষই ভারতের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গিয়ে দেখা করতে পারেননি এমনটি কিন্তু হয়নি। যখন উনি শুনেছেন বাংলাদেশ, মনে হয়েছে যে ওনার বোধহয় বাড়ির মানুষ এসেছে, তার সঙ্গে হারানো বাংলাদেশের জন্য আসলে এটা বড় ক্ষতি। এরকম বন্ধু পেতে হয়তো বাংলাদেশকে আরো অনেক দিন অপেক্ষা করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি নড়াইলের জামাতা। তার স্ত্রী শুভ্রা মুখার্জির জন্ম
জেলার ভদ্রবিলা গ্রামে। সেখানে শুভ্রার পৈতৃক ভিটায় বসবাস করছেন তার আত্মীয়রা। চিত্রাপাড়ের নড়াইল জেলা শহরের পাশেই এই ভদ্রবিলা গ্রাম। এই বাড়িতে জন্ম শুভ্রা মুখার্জির। 10 বছর বয়স পর্যন্ত ছিলেন এখানেই। পরে সপরিবারে চলে যান ভারতে। দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির সঙ্গে তার বিয়ে হয় 1957 সালে। তখন থেকেই নড়াইলের জামাই পরিচিতি পান প্রণব। 2013 সালে 6 মার্চ শুভ্রা মুখার্জির সঙ্গে শ্বশুরবাড়ি বেড়াতে আসেন ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব। এই আঙিনায় বসেই পরিচিত হয়েছিলেন শ্যালক কানাইলাল ঘোষ সহ শ্বশুরবাড়ির আত্মীয়দের সঙ্গে। পূজা করেছিলেন পারিবারিক মন্দিরেও। দাদা বৌদি দুজনে এসেছিলেন, এখানে এসেছিলেন আমার দিদি। খুব তার জন্ম এখানে এবং আমাদের খুব ভালোবাসতেন উনি, আর অমায়িক লোক ছিলেন। এই মন্দিরের বারান্দায় আমি দাঁড়ায় আছি। এখানে এসে পুজো অর্চনা করে তারপরে উনি স্টেজে বক্তৃতা দিল। বক্তৃতা দেওয়ার পরে আমাদের সাথে সাক্ষাৎ হয়। জেলার সরকারি ভিক্টোরিয়া কলেজের জন্য একটি ছাত্রীনিবাস, তুলারামপুরের মামা শ্বশুরবাড়ির এলাকায় একটি মন্দির সহ আরও কিছু উন্নয়নমূলক কাজে ভারত সরকারের পক্ষ থেকে অর্থায়নও করেন তিনি। এসব অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞ এলাকাবাসী। গ্রামের জামাই প্রণব বাবু উনি আমাদের এখানে আসছিলেন এবং আমাদের এলাকার লোক খুবই প্রতীক্ষিতভাবে ওনার আসার অপেক্ষায় ছিলেন এবং আমরা ওনার আসাতে আমরা খুবই গর্বিত এবং আমরা এলাকার লোক অত্যন্ত আনন্দিত। ওনার জন্য আমাদের দাদাবাবু তো ওনার জন্য আমাদের খুব লাগে এবং আমরা ওনার প্রচুর ভালোবাসি, যা ভাষা দিয়ে বোঝাতে পারবো না। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিএনপি যত গলাবাজি করুক, বঙ্গবন্ধু হত্যায় জিয়া জড়িত ছিলেন বলে আবারও অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জিয়া, খালেদা, তারেকের হাতে রক্তের দাগ বলেও মন্তব্য করেন শেখ হাসিনা। বিকেলে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু হত্যার বিচারের মাধ্যমে দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়ার অসীম ক্ষমতা ছিল ফজিলাতুন্নেসা মুজিবের। শত নির্যাতন নিপীড়নেও নিজ অবস্থান থেকে সরানো যায়নি বঙ্গবন্ধুকে। তিনি সবসময় ছাত্রলীগ নিয়ে স্বপ্ন দেখতেন বলেও জানান প্রধানমন্ত্রী। 15 আগস্টের পর স্বাধীনতা বিরোধীরা ক্ষমতায় আসে। জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের সহযোগিতা করেছেন বলে মন্তব্য করেন সরকার প্রধান। ক্ষমতাকে নিষ্কণ্টক করতে জিয়া সেনা কর্মকর্তা সহ হাজার হাজার মানুষ হত্যা করেছেন। খালেদা জিয়াও ক্ষমতায় থাকতে খুনের ধারা অব্যাহত রেখেছিলেন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। করোনার সময়ে কাজ করায় ছাত্রলীগকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। ঠিক তিনি বুঝবেন যে কোনো একটা বার্তা আমার মা দিয়েছেন। আমি আমার বান্ধবী বেবি মধু দীর্ঘদিন এর উপরে কাজ করি এবং সেগুলি এখন আমরা প্রকাশ করছি। পৃথিবীর ইতিহাসে বোধহয় কখনো কোনো নেতার বিরুদ্ধে কোনো গোয়েন্দা সংস্থার রিপোর্ট কখনো কেউ প্রকাশ করেনি, কিন্তু আমি যেটা দেখলাম যে এই রিপোর্টটা শুধু ওনার বিরুদ্ধে রিপোর্ট, কিন্তু এই বিরুদ্ধে রিপোর্টের মধ্য দিয়ে কিন্তু আমরা আমাদের ইতিহাসের সত্যকে খুঁজে বের করতে পারি। তার কারণ হলো 2 সপ্তাহের মধ্যেই বাংলাদেশে চীনের করোনা ভাইরাসের 3য় ধাপের ট্রায়াল। ফল ইতিবাচক হলে বাংলাদেশেও উৎপাদন হবে সিনোভ্যাকের করোনা টিকা। এ নিয়ে চীনা কোম্পানিটির সঙ্গে চুক্তি করেছে আইসিডিডিআরবি। এর ফলে স্বল্প মূল্যে ভ্যাকসিন পাবে বাংলাদেশ। জনবল নিয়োগ। আইসিডিডিআরবি এবং সিনোভ্যাক তারা যৌথভাবে কাস্টমস ক্লিয়ারেন্সের জন্য তারা প্রচেষ্টা নিয়ে যাচ্ছে এবং খুব শীঘ্রই আমরা আশা করছি যে কাস্টমস ক্লিয়ারেন্স হয়ে যাবে, তারপর ভ্যাকসিনগুলি আমাদের দেশে চলে আসবে। রাজধানীর 7 হাসপাতালের 4200 স্বাস্থ্যকর্মীর উপর চলবে পরীক্ষা। এদের অর্ধেককে ভ্যাকসিন দেওয়া হবে আর বাকি অর্ধেক থাকবেন পর্যবেক্ষণে। ভ্যাকসিনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা তা জানতে চলবে 6 মাসের পর্যবেক্ষণ। স্বতঃপ্রণোদিত হয়ে আপনি আসবেন যে আমি এই ট্রায়ালে অংশ নিতে চাই, সেটা তো জেনেই আসবেন। কাউকে জোর করা হবে না, কাউকে জোর করে এটা দেওয়া হবে না। টিকা পরীক্ষা নিয়ে সিনোভ্যাকের সঙ্গে চুক্তি হয়েছে আইসিডিডিআরবির। ব্যয় কমাতে বাংলাদেশেও ভ্যাকসিন উৎপাদনের সহায়তা দেবে চীন। এছাড়া অগ্রাধিকার ভিত্তিতে 1,10,000 পিস ভ্যাকসিন বিনামূল্যে পাবে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ বিষয় হলো সিনোভ্যাক বাংলাদেশের একটি যোগ্য ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে লাইসেন্সের মাধ্যমে টিকা উৎপাদন করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি হস্তান্তর করবে, যাকে আমরা বলতে পারি টেকনোলজি ট্রান্সফার, এবং বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা যোগান দেবে।
সেক্ষেত্রে স্বল্প মূল্যে জনগণকে টিকা দেওয়া সম্ভব হবে। সিনোভ্যাকের তৃতীয় ধাপের এই পরীক্ষা শেষ হতে সময় লাগবে 2 মাস। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন পেতে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বেক্সিমকো চুক্তি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, একই সাথে সরকারিভাবেও এই ভ্যাকসিন আনার চেষ্টা চলছে। একই সাথে তিনি আরও বলেন, রাশিয়া ও বাংলাদেশের ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা জানতে চেয়েছে। এদিকে আরেক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন সাংবাদিকদের বলেন, ভ্যাকসিন নিয়ে রাজনীতির সুযোগ নেই। এদেশের নাগরিকদের জন্য যেটা ভালো হবে সেই ভ্যাকসিন সেবাই নিশ্চিত করা হবে। করোনার ভ্যাকসিন পাবার দৌড়ে সামিল বাংলাদেশও খোলা রেখেছে সব আলোচনার পথ। পরীক্ষার শেষ ধাপে থাকা ভ্যাকসিনের উদ্যোগের সঙ্গে রাখা হচ্ছে যোগাযোগ। চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাকের ভ্যাকসিন পরীক্ষার অনুমতি দেওয়া সহ ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে অক্সফোর্ড ভ্যাকসিন পেতে চুক্তি করেছে বেক্সিমকো ফার্মা। শুধু এ দুটিই নয়, চূড়ান্ত পর্যায়ে পরীক্ষায় থাকা এবং সম্ভাবনাময় ভ্যাকসিনের ট্রায়াল চাইলে বাংলাদেশেও করা যেতে পারে, সেই দ্বারও খোলা রেখেছে সরকার। এখন পর্যন্ত ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়ালের জন্য শুধু চীনা কোম্পানি আবেদন করেছে। অক্সফোর্ড ভ্যাকসিনও বাংলাদেশে দেওয়ার প্রতিশ্রুতি আমরা পেয়েছি। সেটা ভারতের সেরাম কোম্পানি তৈরি করছে এবং বেক্সিমকো এই ভ্যাকসিনটি সেরামের সাথে মিলে যৌথভাবে বাংলাদেশে দেওয়ার ব্যবস্থা নেবে এবং সরকারিভাবেও এ বিষয়ে আমাদের আলোচনা হয়েছে, অ্যাম্বাসেডারের সাথে আলোচনা সরকারি পর্যায়ে হয়েছে। এরই মধ্যে রাশিয়াও বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করছে বলেও জানান মন্ত্রী। রাশিয়ান ভ্যাকসিনের বিষয়ে রাশিয়ান অ্যাম্বাসেডারও কথা বলেছিলেন এবং একটা চিঠি আমরা ফরেন মিনিস্ট্রির মাধ্যমে রাশিয়ার হেলথ মিনিস্টারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তারা বলেছে যে তারা G2G করতে চায় এবং যদি বাংলাদেশে এখানে ভ্যাকসিন তৈরি করার ফ্যাসিলিটি যদি থাকে তাহলে পরে তারা বাংলাদেশেও তৈরি করার জন্য অনুমোদন দিতে পারে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, দেশের মানুষের জন্য ভ্যাকসিন সেবা নিশ্চিত করতে সরকার সব ধরনের তৎপরতা চালাচ্ছে। চাইনিজ একটা ইন্টারন্যাশনাল বড় কোম্পানি, তারা এটা বের করেছে। আর আমাদের দেশে একটা বড় প্রতিষ্ঠান আছে, খুব নামজাদা ক্রেডিবল প্রতিষ্ঠান, ICDDRB। এটা বহু দেশের পয়সায় চলে এবং তারা একটা অত্যন্ত উন্নত প্রতিষ্ঠান। তারা একটা এগ্রিমেন্ট করেছে এবং সেই তারা ওই টেস্টিং করবে এবং তারা বিভিন্ন সময় বিভিন্ন টেস্টিং করে। এই নিয়ে এর মধ্যে রাজনীতির ঢুকানোটা ঠিক হবে না। মন্ত্রী আরও জানান, বাংলাদেশের মাথাপিছু আয়ের অনুপাতে কিছু ভ্যাকসিন ফ্রি পাবার সুযোগ আছে। একই সাথে প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন কিনতে তহবিল গঠনের কাজও করছে সরকার। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গত 24 ঘন্টায় করোনায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। 92টি পরীক্ষাগারে 12,454 নমুনা পরীক্ষার বিপরীতে নতুন রোগী শনাক্ত 2,174 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা 3,12,996 জন আর মোট মৃত্যু 4,281 জন। 24 ঘন্টায় করোনা শনাক্ত হার 17.46%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 2,980 জন। এ নিয়ে মোট সুস্থ 2,04,887 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 65.46। 33 মৃতের মধ্যে 29 জন পুরুষ ও 4 জন মহিলা। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.37। 25শে সেপ্টেম্বর খালেদা জিয়া কি আবারও জেলে যাচ্ছেন না বাসায় থাকবেন তা নির্ভর করছে তার স্বাস্থ্যের অবস্থা এবং সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনের ভাষার উপর। সচিবালয়ে আজ একথা জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আবেদনটি এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি। দুদকের 2 মামলায় দণ্ডিত হয়ে 2018 সালের 8 ফেব্রুয়ারি থেকে কারাজীবন শুরু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার। করোনা মহামারী শুরু হলে 25 মার্চ থেকে 6 মাসের সাজা স্থগিত হয় তার, যার মেয়াদ শেষ হচ্ছে 24 সেপ্টেম্বর।
25 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার ভাই শামীম ইস্কান্দার, যা এখনও আইন মন্ত্রণালয়ে পৌঁছায়নি বলে জানান আইনমন্ত্রী। 24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। তিনি আমার কাছে পাঠিয়েছেন, এটা এখনো আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই। আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নিব। আইনমন্ত্রী আরও জানান, খালেদা জিয়াকে জামিনে নয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মানবিক কারণে 6 মাসের মুক্তি দিয়েছে সরকার। ফৌজদারি কার্যবিধির 401(1) ধারায় তার যে দণ্ডাদেশ সেটা স্থগিত করে তাকে 6 মাসের জন্য মুক্তি দেওয়ার জন্য, এবং সেটাই গত মার্চ মাসের 25 তারিখ 2020 সালে সেই আদেশে তিনি মুক্তি পেয়েছেন। মানবিক বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছিল বলেও জানান আইনমন্ত্রী। এরপর থেকেই গুলশানের ভাড়া বাসায় অবস্থান করছেন বিএনপি প্রধান। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইনের মামলা সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েসের আদালতে আজ পাপিয়াদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন জব্দ তালিকা প্রস্তুতকারী র্যাব কর্মকর্তা সাইফুল ইসলাম। এই মামলায় আগামীকালও সাক্ষ্য নেয়ার দিন ধার্য রয়েছে। গত 23 আগস্ট এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য গ্রহণের দিন থাকায় আজ সকালে যুব মহিলা লীগের বহিষ্কৃত নেত্রী শামীমা নূর পাপিয়া ও তার স্বামীকে কারাগার থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হয়। এর আগে গত 29 জুন ঢাকার মহানগর হাকিম আদালতে মামলা তদন্ত কর্মকর্তা র্যাবের উপপরিদর্শক আরিফুজ্জামান শেরেবাংলা নগর থানায় অস্ত্র আইনে করা মামলায় তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। চার্জশিটে সাক্ষী করা হয়েছে 12 জনকে। তাদের মধ্যে একজন আজ আদালতে সাক্ষ্য দিয়েছেন। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন পুলিশের বরখাস্ত উপপরিদর্শক নন্দদুলার রক্ষিত। প্রায় 5 ঘন্টার জবানবন্দিতে নিজের সম্পৃক্ততার বিবরণ দেন তিনি। এদিকে আরেক আসামি বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের 4র্থ দফায় 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে কক্সবাজার সদর হাসপাতালে তাদের দুজনেরই স্বাস্থ্য পরীক্ষা করা হয়। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায় জবানবন্দি দেন এসআই নন্দদুলাল। এর আগে রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন আরেক আসামি পুলিশের বরখাস্ত পরিদর্শক লিয়াকত আলী। এর আগে এই মামলায় গ্রেপ্তার 3 এপিবিএন সদস্যও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এদিকে 3য় দফায় রিমান্ড মঞ্জুর হওয়া অপর 4 আসামিকে শিগগির জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছে র্যাব। আগেও মেসির গ্রাফিতি হয়েছে, দেয়ালে দেয়ালে স্থান পেয়েছে বার্সা মেসির ভালোবাসার সম্পর্ক। এখন বিচ্ছেদের ঘণ্টা বেজে গেছে, সেই অনুভূতিতে বদলে গেছে গ্রাফিতির ধরন। প্রিয় তারকা চলে যাবেন, তাতে হতাশ সমর্থকেরা। তারই বহিঃপ্রকাশ বার্সেলোনার দেয়ালে দেয়ালে। বার্সেলোনায় আরবান আর্টিস্ট টিভি বয় মেসির বিশেষ গ্রাফিতিতে সেটাই তুলে ধরার চেষ্টা করছেন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।